ভারতের সবচেয়ে প্রাচীন এমনই একটা শহর যেখানে গেলে মানুষ শুধু ঘুরে আসেন না, নিজেকে খুঁজে পায়। বেনারস বাঁচতে শেখায় ঠিকই, কিন্তু তার থেকেও বড় কথা, এই শহর মৃত্যুকেও ভয় নয়, উৎসব বানাতে শেখায়। এখানকার প্রতিটা ঘাটে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস, আর প্রতিটা গলিতে জন্ম নেয় নতুন নতুন গল্প। এখানকার খাবারের প্রতিটা কামড়ে আছে আলাদা আলাদা স্বাদ এবং অনুভূতি। এই কারণে বেনারস শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভব। আর তাই বাঙালির কাছে বেনারস বরাবরই আলাদা প্রিয় জায়গা। একদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথে পুজো দেওয়া, আর অন্যদিকে গঙ্গায় পূর্ণ স্নান বা শান্ত নৌকা ভ্রমণ, আর সন্ধ্যার গঙ্গা ঘাটে বসে মনোমুগ্ধকর করা গঙ্গা আরতির সাক্ষী হওয়া। সব মিলিয়ে বেনারস মানেই কিছু আলাদা অনুভূতি। তাই আজকের এই এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁকুড়া থেকে মাত্র 5,000 টাকার বাজেট নিয়ে 4 দিন ও 3 রাতে সম্পূর্ণ বেনারস ভ্রমণ গাইড। কোথায় থাকবেন, কোথায় কি খাবেন, খরচ কত হবে, আর কোন কোন জায়গা অবশ্যই ঘুরে দেখবেন, সবকিছু বিস্তারিতভাবে থাকছে এই ভিডিওতে। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চিত আপনার পরবর্তী বেনারস ভ্রমণে এই ভিডিওটা আপনাকে সত্যিই অনেক সাহায্য করবে। তাই চলুন আজকের এই বেনারসের গল্পটা শুরু করা যাক একদম শুরু থেকে। আজ আমরা ট্রাভেল করছি 13009 ঋষিকেশ দুন এক্সপ্রেস, যেটা প্রতিদিন হাওড়া থেকে রাত্রি 8:25 ছেড়ে পরের দিন সকাল 11টা নাগাদ পৌঁছে দেয় বারাণসী জাংশন। আমরা যাচ্ছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে আপনি বাস বা শেয়ার গাড়ি করে দুর্গাপুরে এলেন। তারপর এই ট্রেনটির সময় হচ্ছে এখানে 11:13। এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে বারাণসী যাওয়ার জন্য। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে প্রথমে এসএলআরডি অর্থাৎ দিবাঙ্গন, তারপর রয়েছে দুটো জেনারেল কামরা, তারপর থাকছে স্লিপার, তারপর এসি 3 টায়ার, তারপর থাকছে ফার্স্ট ক্লাস এসি, তারপর থাকছে এসি 2 টায়ার, এবং সর্বশেষ থাকছে দুটো জেনারেল কামরা। এই ট্রেনের স্পিড দেখলাম 100 থেকে 98 পর্যন্ত থাকছে। আমরা বুকিং করেছিলাম স্লিপারে, ভাড়া পড়েছে আমাদের 330 টাকা করে। এই ট্রেনের ভাড়া হচ্ছে স্লিপারে 330, এবং ফার্স্ট ক্লাস এসিতে হচ্ছে 2020 টাকা, সেকেন্ড ক্লাস এসির ভাড়া হচ্ছে 1225 টাকা, থার্ড ক্লাস এসির ভাড়া হচ্ছে 865 টাকা। 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। সময় এখন ঠিক 9:50। তো 10 মিনিট লেটে চলছে ট্রেনটা, আর একটা স্টপেজে পরে কিন্তু বারাণসী আমাদের পৌঁছে দেবে। আমাদের এই ট্রেন তার নির্দিষ্ট গতিবেগে ছুটে চলেছে ওই বারাণসী স্টেশনের দিকে। এখন আমরা পার করছি গঙ্গা নদী। জানলার ফাঁক দিয়ে উঁকি মারতেই দেখলাম নামঘাট দেখা যাচ্ছে। তখন ভাবলাম আমরা পৌঁছে গেছি একেবারে বারাণসী শহরের কাছেই। ফাইনালি আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। এটা হচ্ছে বারাণসী স্টেশন। এখন ঘড়িতে ঠিক 11:28। আধা ঘন্টা লেট করেছে ট্রেনটা। তো ফাইনালি চলে এসেছি এখন। এই যে আমাদের বারাণসীতে এক আলাদাই অনুভূতি এখন থেকে, ঠিক আছে। বেনারস স্টেশন থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এর ভাড়া পড়লো 200 টাকা। স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। হোটেলের নাম মঙ্গলা গায়ত্রী পি গেস্ট হাউস। এটা অবস্থিত শিবালা চকের সামনে, এবং হোটেলের থেকে ঘাটের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। এই হোটেলের ভাড়া অফ সিজনে 1200 টাকা পার ডে, এবং সিজনে ভাড়া হয় এই হোটেলের 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। সমস্ত ধরনের ফ্যাসিলিটি কিন্তু রয়েছে এখানে। ऑनलाइन बुकिंग करने के लिए आप गूगल पे जाएंगे, मंगला गायत्री पिंक गेस्ट हाउस डालेंगे, उसमें आ जाएगा आपका। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাট যাওয়ার জন্য। ঘাট পৌঁছাতে পৌঁছাতে বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমেছে। এই দিকে শুরু হয়েছে গঙ্গা আরতি। গঙ্গা আরতির সময়সূচি সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত। সুপ্রভাত আমার সমস্ত দর্শকদের। আজ আমাদের বেনারসের দ্বিতীয় দিন। আমরা শুরু করছি এই শিবালয় ঘাট দিয়ে। আমরা এখন চলে এসেছি হনুমান ঘাটে। রামেশ্বরম ঘাটের নামে পরিচিত হনুমান ঘাটের নামকরণ করা হয়েছে এখানকার মন্দিরের নামে, যা 18 শতকে মহান কবি তুলসীদাস দ্বারা নির্মিত হয়েছিল। ঘাটটি ভৈরবের কুকুর রূপী মন্দিরের জন্য পরিচিত। পৌঁছালাম হরিশ্চন্দ্র ঘাটের সন্নিকটে। এই হরিশ্চন্দ্র ঘাট কখনো কখনো আদি মনীষনিকা নামে পরিচিত। এটি শহরের দুটি শ্মশান ঘাটের মধ্যে একটি, যা কেউ কেউ বিশ্বাস করেন
যে এটি একটি সবচেয়ে প্রাচীন। এটি কাশীতে একসময় শ্মশানে কাজ করা এক কিংবদন্তি রাজার নামে নামকরণ করা হয়। ধর্মীয় গুরু নারায়ণ দীক্ষিত এই ঘাটটি সংস্কার করেন 1740 সালে। হরিশ্চন্দ্র ঘাট থেকে কয়েক মিনিট হেঁটেই চলে এলাম সোমেশ্বর ঘাটে। এই সোমেশ্বর ঘাটটি বেশ জনপ্রিয়, কারণ ভেতর থেকেই মা গঙ্গার অপরূপ এই দৃশ্য দেখা যায়। এটা মণিকর্ণিকা ঘাট যাওয়ার রাস্তা। আমরা মেইন রোড দিয়ে এলাম, তার জন্য এই দ্বার দিয়ে প্রবেশ করবো আমরা। মণিকর্ণিকা ঘাট যাওয়ার পথেই দেখা পেলাম সিয়ন লস্যি শপ। স্থানীয়বাসীরা বলছে বেশ জনপ্রিয় ভাইরাল এই সিয়ন ভাইয়ের লস্যি শপ। আমরাও ট্রাই করতে চলে এলাম এই লস্যিটা। প্রাইস কিতনা? 50 रुपीज। মুখে নেওয়া মাত্রই মনে হলো যেন অমৃত পান করছি। খাওয়া দাওয়া শেষ করে শুরু করলাম আবারও হাঁটা পথ। এগুলি সেগুলি করতে করতে শেষমেশ আমরা কিন্তু একেবারে সামনাসামনি এসে পৌঁছালাম। উপরে উঠতেই দেখলাম বেশ পরিমাণে কিন্তু উপরে ভিড় রয়েছে। বেনারসের সবচেয়ে বিখ্যাত ঘাটগুলির মধ্যে এক অন্যতম এই মণিকর্ণিকা ঘাট। হিন্দু পুরাণ অনুসারে যখন দেবী সতী দেহত্যাগ করেন তখন তার কানের দুল এই স্থানে পড়েছিল, যার থেকে ঘাটের নামকরণ হয় মণিকর্ণিকা। এখানে দাহ হলে মৃত্যুর আত্মা মোক্ষ লাভ করে এবং পুনর্জন্ম হয় না তার। বেনারসের মণিকর্ণিকা ঘাটে অবস্থিত এই রত্নেশ্বর মহাদেব মন্দির, যা তার অস্বাভাবিক ঝুঁকি থাকার কারণে হেলানো মন্দির নামে পরিচিত। 1825 থেকে 1830 সালের মধ্যে নির্মিত হয় এই মন্দির। আমরা এসেছি মণিকর্ণিকা ঘাট, সেখানে এসে আমরা ট্রাই করব আলুর চপ। এই যে আলুর চপ 10 টাকা করে পিস, আর এগুলো হচ্ছে দুটোই 25 টাকা। এগুলো 15 টাকা করে ব্রেড চপ, যেটা বলি আমরা, অনেকে পাওভাজি বলে। এই যে দাদা দোকান এখানে। আর এই হচ্ছে সেই মহাশ্মশান মণিকর্ণিকা ঘাট। এই যে আমাদের এখন আলুর চপ তৈরি হচ্ছে। চপ আমাদের হচ্ছে এখন রেডি। আমরা এখন চলে এসেছি বুন্দি পারকোটা ঘাটের সামনেই। এখানে টুরিস্টদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা। এই ঘাটের দেওয়ালে বেশ ভালো ভালো কিন্তু পেইন্ট করা হয়েছে। পর্যটকের ভিড় বেশ ভালো, বিভিন্ন ধরনের কিন্তু পেইন্ট রয়েছে। আপনারা এসে কিন্তু অবশ্যই ছবি নেবেন। এখন চলে এসেছি বুলু লস্যি শপ, আর এদিকে চলে গেলে আপনারা মণিকর্ণিকা ঘাট পেয়ে যাবেন। তো এখানে প্রচুর কিন্তু ভিড়। বুলু লস্যি শপ এটা। আর পিছনে সবারই ছবি ছিটানো আছে, যারা এখানে এসেছেন তাদের সমস্ত ছবি কিন্তু আছে পিছনে। আমরা এখন আরও একটা নতুন দোকানে এসেছি, বনবারি কচুরি। এই যে সাইজটা দেখুন কচুরির, এত বড় দুটো কচুরি, তার সাথে সবজি। সবজিটা কিন্তু দারুণ স্মেল আসছে কিন্তু, ঠিক আছে। তো আমরা এখন ট্রাই করে দেখছি। দারুণ স্বাদ, দারুণ স্বাদ। একবার আসুন সবাই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা দর্শন করতে চলেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম, যার নাম কাশী বিশ্বনাথ মন্দির। এখানে চাইলে আপনারা আপনাদের মোবাইল রাখতে পারেন, এর জন্য কোনো রকম পয়সা লাগছে না। কিন্তু একটা কথা বলে দিই, এই মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নয়। এখানে রয়েছে টোটাল 4টে দ্বার। আমরা আজকে প্রবেশ করছি 1 নম্বর দ্বার দিয়ে। খুব সুন্দরভাবে বাবা দর্শন করলাম ভেতরে। তো এটা হচ্ছে 1 নম্বর গেট। ফোন এখান পর্যন্ত অ্যালাউ, আর সমস্ত ফোন ব্যাগপত্র এখানে কিন্তু জমা দিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। তিল ঘণ্টেশ্বর মন্দির যাচ্ছি। এখন উঠলাম আমরা দশাশ্রমের ঘাট থেকে, আর এই দশাশ্রমের ঘাটের আরতিটা ওয়ার্ল্ড ফেমাস। আমরা চলে এসেছি তিল ঘণ্টেশ্বর মন্দিরের কাছে। অনেক খোঁজার পর
এই মন্দিরটা পেলাম। এত বড় শিব বাবা ঠাকুর বা এত বড় শিব বাবার মূর্তি দেখাটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, শিব বাবা তো আছে, তার সাথে সোনার শিব বাবাও তার নিচে আছে, এবং কি অনেক ঠাকুর দেবতা আছে। আপনারা যদি আসেন অবশ্যই আসবেন এখানে। তিল ভান্ডেশ্বর মন্দিরে দেখার পর এখন আমরা চললাম একটা অটো রিজার্ভ করে সারনাথ সহ বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখবো বলে। ভাড়া পড়লো অটো রিজার্ভে 1200 টাকা। इस प्लेस का नाम है सारनाथ। सारनाथ का नाम पहले ओल्ड था ऋषि पतन मृगदाय, और महात्मा बुद्ध जब यहाँ पे सारनाथ में आए ना, तो सर ये सब डिगरों का फॉरेस्ट था। 528 बीसी में आए थे, 528 ईसा पूर्व में। तो 5 शिष्य को पहला यहाँ पे उपदेश दिए थे, इसलिए नाम पड़ा सार माने उपदेश, नाथ माने भगवान। ये जगह का नाम है सारनाथ, इसलिए नाम पड़ा। इस सारनाथ का मेन टेम्पल है सर। इस टेम्पल का नाम है मूलगंध कुटी बिहार, और इस टेम्पल को जो बनवाले थे श्रीलंका के राजा थे, उनका नाम था अनागर्का धर्मपाल। उनके द्वारा इस टेम्पल को सर 1931 में बिल्ड किया गया। अंदर में जो बुद्ध जी की मूर्ति देखेंगे पूरी गोल्डन पॉलिश किया है, और उसी मूर्ति के पीछे 10 फीट का डेप्थ है सर। सोने के कलश में महात्मा बुद्ध का बॉडी के 2 अवशेष रखा है, नेल और तीर, दांत और नाखून सर। सर बोधि ब्रिज है, बोधि में से ज्ञान होता है, ब्रिज में पीपल का पेड़। रियल लोग बोध गया बिहार गया में हुआ था। उस प्लेस का नाम था निरंजन नदी तट के पास। महात्मा बुद्ध को 6th सेंचुरी यानी 6वीं शताब्दी ईसा पूर्व में उनको मोक्ष को ज्ञान की प्राप्ति थी। और सम्राट अशोक का आप लोग नाम सुनेंगे सर। सम्राट अशोक के बेटा बेटी का नाम था महेंद्र संघमित्रा। महेंद्र संघमित्रा को भेजा गया था श्रीलंका बौद्ध करने के लिए सर। श्रीलंका से गए प्रचार करने बोध गया बिहार में। मेन बोधिटी का शाखा वो भी सुशांत के द्वारा काट दिया गया था सर। उसी का वहां से जब कलम निकला, कलम डॉल कलम करके लाके ब्रांच श्रीलंका अयोध्यापुर में लगाएगा। श्रीलंका से तीसरा ब्रांच लाके तीसरा ब्रांच सारनाथ में लगेगा। बाई अनागर्का धर्मपाल इन्हीं इस टेम्पल को बनाया 1931 में। उनके द्वारा अनागर्का धर्मपाल के द्वारा 1932 में तीसरा शाखा इस सारनाथ में लगाया गया, श्रीलंका अयोध्यापुरा से लाके। फर्स्ट प्लेस आपका बोध गया बिहार में, सेकंड प्लेस श्रीलंका अयोध्यापुरा में, थर्ड प्लेस सारनाथ में। और ये देखिए सर लिखा लॉर्ड बुद्धा गिविंग द फर्स्ट टू हिज 5 डिसिपल। महात्मा बुद्ध ने प्रथम 5 शिष्य को पहला उपदेश यहाँ पे दिए थे। ये रियल इस जगह पे नहीं दिए थे, ये बर्मा के लोग 1988 में कल्पना के डोमो बनाए। ये रियल उपदेश आपको इसके इनसाइड सारनाथ के बोध स्तूप की प्लेस पे बैठ के दिए थे। इधर में देखेंगे सारनाथ का ये बेल जो है बनारस का सबसे बड़ा घंटा है। ये इस घंटे का वेट है 2010 kg। यानी जर्मन की महारानी ने महाबोधि सोसाइटी को 2005 में डोनेट किया है। ये अष्टधातु बना है सर। ये शाम को 6:30 बजे बजाया जाता है। तीसरी ध्वनि 1 से 2 किलोमीटर साउंडिंग जाती है, किलोमीटर आवाज। जब सुबह में 4 बजे बजाया जाता है तो 2 से 3 किलोमीटर साउंडिंग जाती है। शाम को 6:30 बजे, सुबह में 4 बजे। इसी घंटे से पूरा देखिए इधर में आप लोग बुनकर लोग रहते हैं, जो हमारे यहाँ पे प्राइम मिनिस्टर मोदी जी को द्वारा से अडॉप्ट दिया गया है। जो बुनकर लोग यहाँ पे रियल बनाते हैं, सूट साड़ी जो हाथ से बनाते हैं। এরপর চলে এলাম চাইনিজ বুদ্ধিস্ট টেম্পলের কাছে। जैसे अपने मेन टेम्पल देखा बोधिब्रिज जर्मन घंटा 5 डिसिपल जब गुरुजी प्रथम उपदेश दिए थे। ये चाइना की जो गुरुजी थे उनका नाम था मिस्टर ली क्योंग सेंग। उनके द्वारा इस टेम्पल को 1939 बनाया गया, 1939 में। चाइना में कोई भगवान को नहीं मानते, बौद्ध धर्म को ज्यादा फॉलोअर्स हैं, लॉफिंग बुद्धा को ज्यादा लाइक करते हैं। अंदर में देखिए बुद्ध जी का लॉफिंग बुद्धा है। और ये देखिए हमारा नेशनल एम्बलम, जो हमारे जर्मनी के सिविल इंजीनियर थे उनका नाम था आक्सर फेरिट ओरिएंटल। उन्होंने यहाँ पे खुदाई किया था मेन इस टेम्पल इनसाइड से। तो खुदाई किया था 1905 मिला। जो रियल वाला है अशोक स्तंभ, अशोक चक्र जो है वो म्यूजियम में रखा हुआ। आज म्यूजियम बंद रहता है, फ्राइडे को दिन क्लोज रहता है। उन लोगों को हॉलीडे 7 डे में उनको एक दिन हॉलीडे रहता है, पूरा गवर्नमेंट के अंदर एसआई के अंदर रहता है। उसका रिप्लिका बनाया गया आपका। और ये देखिए दिखा देख रहे हैं ना आप, ये बुद्ध जी को ज्ञान की प्राप्ति बोध गया बिहार में ऐसे हुआ था। 5 शिष्य को ऐसे उपदेश दिए थे। ठीक है सर। ये देखिए हेंग सेंग, जो हेंग सेंग ये चीनी यात्री है। देखिए लिखा ना रूट ऑफ द हेंग सेंग कम टू इंडिया। ये चंगन से चले थे। चंगान पाकिस्तानी अफगानिस्तान होते, प्रयागराज होते, सारनाथ भी आए थे यहाँ पे भी। ये 15 साल पूरे पैदल चलते रहे सर। এখন চলে এসেছি জাপানিজ টেম্পলে। প্রতিটা মন্দির কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে নিজস্ব। তো দারুণ সুন্দর লাগছে ঢোকার অ্যাম্বিয়েন্সটা। আর এটা হচ্ছে সামনের এন্ট্রান্সটা, দেখুন কি সুন্দর। सर ये जो देख रहे हैं आप लोग जापानीज पगोड़ा है। जापान में ऐसे घर बना जाता है, इसको बोलते हैं ब्लैक पगोड़ा। ये 1992 का बनाएगा, 1992 का। इसको जो बनवाले थे गुरुजी, उनका जापान का नाम था, गुरुजी जो जापान के रहने वाले थे उनका नाम था नीची घोट सोजिन होरनजी। उनके द्वारा इस टेम्पल को 1992 में बिल्ड किया गया। अंदर में जो देखेंगे बुद्ध जी का पूरा लकड़ी का मूर्ति बना हुआ है। और ये लेटे हुए जो देख रहे हैं बुद्ध जी का इसी मुद्रा में महापरिनिर्वाण, जो अपने प्राण को त्याग दिया था। गोरखपुर कुशीनगर में 483 ईसा पूर्व में 80 उनका महापरिनिर्वाण हो गया था। इस लिपि मुद्रा में, इसी मुद्रा में उनका अपने प्राण को त्याग दिए थे। वो रेड सनर लकड़ी का सर, जो बुद्ध जी का मूर्ति देख रहे हैं। अंदर में देखेंगे जैपनीज इंटरनेशनल मंत्र है नामो यो हो रे
रहेंगे क्यों। उस मंत्र को शाम को 6:30 बजे, सुबह में 4 बजे डेली के 1 घंटा हमारे प्रेयर लोग करते हैं। जापान की माता जी सभी फैमिली लोग, यहाँ के जो कर्मचारी लोग हैं, उसी के साथ 1 घंटा प्रेयर करते हैं। लेफ्ट टाइम देखेंगे ड्रम जो है लेफ्ट और राइट में, वो ड्रम को बजाते हैं और वो सिंगिंग बॉल और वही मंत्र पढ़ते हैं, नाम वही रहेंगे क्यों, जैपनीज इंटरनेशनल मंत्र है। अंदर में बुद्ध जी का देखेंगे 6 प्रतिमा, राइट में सम्राट अशोक के बेटा बेटी जो महेंद्र संघमित्रा, लेफ्ट में दादा ये जो देख रहे हैं ये विश्व शांति स्तूपा है। ये बुद्ध जी का इसमें चारों दिशाओं में प्रतिमा लगाया गया है, ईस्ट वेस्ट नॉर्थ साउथ आपका। और ये 25 नवंबर 2010 को बनाया गया है, पूरा मार्बल का है। मिस्टर BL जोशी के द्वारा स्थापना के जो गवर्नर है। और ये आप जो देख रहे हैं ये पूरी चारों दिशाओं में, पहला आपका लुम्बिनी में है, दूसरा आपका बोध गया, तीसरा आपका MP, चौथा सारनाथ में। ये देखिए हमारा नेशनल एम्बलम जो अब आपको मैं चाइनीज टेबल में दिखाया सर, ये देखिए इसकी जो हाइट है ना 50 फीट है। মিউজিয়াম আজ এই যে দেখতে পাচ্ছেন এই যে শালগুলো, এগুলো 750 টাকা, একদম পিওর বেনারসি। ওখানে একজন দাদা আছেন, উনি তৈরি করছেন আর কি, একদম নিজের হাতে। দেখতে পাচ্ছেন কাপড়টা দেখুন আপনারা কত সফট দেখুন, এটা কিন্তু পিওর বেনারসি, কোনো রকম ভেজাল নেই কিন্তু এর মধ্যে। শালটা দেখতে পাচ্ছেন তো। এবার আপনার শাড়ি দেখাবো একটা, दिखाओ। ये साड़ी देखছেন এটা কিন্তু পিওর বেনারসি। দাম क्या है इसका? 1650। বৈকাল ফিরিয়ে সন্ধ্যা নেমেছে আর আমরা টোটো নিয়ে এগোতে লাগলাম মণি মন্দিরের উদ্দেশ্যে। মণি মন্দির মূলত রামের মন্দির। মূল মন্দিরের ভেতরটা গ্রানাইট পাথর দিয়ে তৈরি। ধরে নেওয়া হয় উপাসনার জন্য প্রভু রামের দরবার হিসাবে এটি তৈরি করা হয়। মন্দিরটি 1940 সালে নির্মিত হলেও বর্তমান মন্দিরটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। এই মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাবেন 108টা শিবলিঙ্গ। এটা হচ্ছে ভগবান পরশুরাম, এখানে রয়েছে হনুমানজি। মণি মন্দিরটি দেখার পর এখন চলে এলাম দুর্গা মন্দিরের সন্নিকটে। এখানে 2টি প্রবেশদ্বার রয়েছে, আমরা প্রবেশ করছি দ্বিতীয় দ্বার দিয়ে। এই মন্দিরটি 1800 শতকের নাটকের রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি দেবী দুর্গাকে উৎসর্গ করা হয়েছে। এরপর চলে এলাম তুলসী মানস মন্দির। গোস্বামী তুলসীদাস এখানে বসেই রামায়ণকে হিন্দি ভাষা রচনা করেছিলেন। তাই 1964 সালে হাওড়ার ঠাকুরদাস সুরেখা পরিবার মন্দিরটি এখানে নির্মাণ করেছিলেন। এই মন্দিরের ভিতরে রামলীলা, তার সাথে কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন যেগুলো কিন্তু এই মন্দিরে রয়েছে। মানে সত্যি কথা বলতে গেলে এই মন্দিরের প্রতিটা কোণায় কিন্তু কিছু নতুনত্ব জিনিস আপনি খুঁজে পাবেন। তুলসী মানস মন্দিরে তো এই দেয়ালের গায়ে কিন্তু সমস্ত রামায়ণ মহাভারত লেখা রয়েছে। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। এই ত্রিদেব মন্দির মূলত ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মন্দির। এটি হিন্দু পুরাণ অনুসারে মনে করা হয় ভগবান ব্রহ্মা এই স্থানে মহাবিস্ময়কর সৃষ্টি করেছিলেন। মন্দির খোলার সময় সকাল 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপর সম্পূর্ণভাবে এই মন্দির বন্ধ থাকে 3টে পর্যন্ত। আবারও 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। এখন যাচ্ছি বোটে করে নমঘাট, আশিঘাট থেকে। এই আশিঘাট থেকে নমঘাট পর্যন্ত শেয়ারিং বোটে ভাড়া পড়ে পার হেড 100 টাকা করে। আর আপনারা যদি পার্সোনাল বোটিং করতে চান তাহলে কিন্তু আপনাদের দরদাম করে নিতে হবে এদের সাথে। এই বোট থেকে আপনারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ঘাট কিন্তু দেখতে পাবেন। সামনের থেকে দেখা যাচ্ছে ওই যে মণিকর্ণিকা ঘাট। খিটকিয়া ঘাট, যা পুনর্গঠিত হয়ে বর্তমানে নমঘাট নাম হয়েছে, যা বারাণসীর 85তম ঘাট। ভাঁজ করা এই 3টি হাত, যা অতিথি দেবো ভব অর্থাৎ অতিথিকে স্বাগত করা।
এটি বেনারসের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যেখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে। আজকের এই গল্পটা আমরা একটা সুন্দর আরতি দিয়ে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।